গত বুধবার পাকিস্তানে শাহবাজ শরীফ ব্যবসায়ীদের সাথে একটি মতবিনিময় সভায় বলেছেন, পূর্ব পাকিস্তানের যে অবস্থা ছিল সেই অবস্থান থেকে আজ বাংলাদেশ ঠিক যে অবস্থানে গিয়েছে সেটি দেখলে পাকিস্তানের এখন লজ্জাবোধ হয়। নিঃসন্দেহে বাংলাদেশের জন্য একটি অন্যতম বড় প্রাপ্তি এটি। সবাই জানেন যে বোঝা বলা হতো বাংলাদেশকে একসময় পাকিস্তানের, সেই বোঝা আজ ঠিক কোথায় চলে গেছে। অর্থনৈতিক কিংবা সামাজিক কিংবা অবকাঠামোগত সব দিকেই বাংলাদেশ এখন পাকিস্তানের চাইতে এগিয়ে। পাকিস্তানের লজ্জা নাকি বাংলাদেশের গর্ব, এই বিষয়টি নিয়ে আজকেই আমরা আলোচনা করতে চাই। দেশ সাম্প্রতিকের আজকের এই আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাসনুভা তন্নি। দর্শক, পাকিস্তানের লজ্জা বাংলাদেশের গর্ব, এই বিষয় নিয়ে আজকের এই আলোচনায় আমার সাথে দুজন বিশেষ অতিথি আছেন। আমাদের সাথে আছেন মঞ্জুরুল আহসান বুলবুল, গণমাধ্যম ব্যক্তিত্ব, প্রধান সম্পাদক ও প্রধান নির্বাহী টিভি টুডে, এবং আছেন সোহরাব হাসান, যুগ্ম সম্পাদক, প্রথম আলো। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। মঞ্জুর হাসান বুলবুল, আপনাকে দিয়ে যদি আমি শুরু করি, শাহবাজ শরীফ যে কথাটি বলেছেন যে পাকিস্তানে এক ধরনের বড় অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে এই মুহূর্তে পাকিস্তান যাচ্ছে, সেই জায়গাটিতে তিনি ব্যবসায়ীদের সহায়তা চেয়েছেন এবং সেই জায়গাটিতে অর্থাৎ সেই সময়টাতে সেই মতবিনিময় সভায় তিনি এটিও বলেছেন যে যে সময়ে পূর্ব পাকিস্তানকে তাদের দেশের বোঝা মনে করা হতো, সেই পূর্ব পাকিস্তান আজ বাংলাদেশ হয়ে ঠিক কত দূরে গিয়ে গেছে। নিঃসন্দেহে বাংলাদেশের জন্য একটি বিশাল বড় একটি গর্বের ব্যাপার। সেই জায়গাটা নিয়ে একটু আপনার মতবাদ জানতে চাই। আপনাকে ধন্যবাদ। এটি আমি ওইভাবে পাকিস্তানের সাথে বাংলাদেশের তুলনা এইরকম সরল সমীকরণে আমি কখনো আলোচনা করার চেষ্টা করি না এই কারণের জন্যে যে বাংলাদেশে এগিয়ে যাচ্ছে তার হিসেবে এগিয়ে যাবে, পাকিস্তানের সঙ্গে তুলনা করার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। কারণ পাকিস্তান সম্পর্কে আমার একটা বদ্ধমূল ধারণা আছে এবং সেখান থেকে আমি এখনও বের হতে পারি নাই। যে আমরা বিভিন্ন সময়ে শুনেছি যে নন ফাংশনাল স্টেট, ডিসফাংশনাল স্টেট, তো এগুলো নিয়ে যখন আলোচনা হতো আমি স্পষ্ট করেই বলতাম যে পাকিস্তান নর নন ফাংশনাল, নাইদার নন ফাংশনাল নর ডিসফাংশনাল, এটা একটা রুইন্ড স্টেট। এটা মানে রাষ্ট্রবিজ্ঞানের ডেফিনেশনে যদি পাকিস্তানকে ধরেন তাহলে পরে এটা খুব কঠোর শোনাবে, এটাকে কোনো সঠিক রাষ্ট্র বলা যায় না। এটি আপনাকে আমি বলছি না, পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন শওকত আজিজ, তখন আমরা সাউথ এশিয়ান ফ্রি মিডিয়া অ্যাসোসিয়েশন নামে একটা সংগঠন করতাম। সেই উপলক্ষে সাউথ এশিয়ার সাংবাদিকদের সমাবেশে শওকত আজিজ এসেছিলেন। শওকত আজিজকে আমি একই প্রশ্ন করেছিলাম যে পাকিস্তানের অর্ধেক অংশ তালেবানরা দখল করে রেখেছে। আপনি বালুচিস্তান বলেন বা কি বলে পাখতুন পাকুয়া যে জায়গাগুলি আছে, এগুলি কার দখলে নোবডি নোজ। পেশোয়ার সন্ধ্যার পরে কার দখলে থাকে কেউ জানে না। এটা হলো সীমান্তের জায়গা। পাকিস্তানের রাজনীতি বলেন, অর্থনীতি বলেন, এইটার পুরোটা হলো সেনাবাহিনীর দখলে। এখানে সিভিল সোসাইটির স্পেস খুব কম। তো এইরকম একটি দেশ, যে দেশটার মানে রাষ্ট্রবিজ্ঞানের ডেফিনেশন অনুযায়ী এই রাষ্ট্রকে কীভাবে রাষ্ট্র বলা যায়, আর আকাশ হলো আমেরিকান ড্রোনের দখলে। তো তখন তিনি বলেছিলেন যে এটি এখন পাকিস্তানের রাজনীতিক হিসেবে আমি জবাব দিতে পারবো না, আপনারা অপেক্ষা করেন। সেই তুলনায় শাহবাজ শরীফকে আমাকে অনেক ম্যাচিউর রাজনীতিবিদ মনে হয়েছে। আমরা ওই সফরকালেই শাহবাজ শরীফ তখন সিন্ধের গভর্নর, মুখ্যমন্ত্রী, তার সঙ্গে দেখা হয়েছিল, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী, তখন দেখা হয়েছিল। তা আমাদের দেখে আমরা বাংলাদেশের সাংবাদিক যারা ছিলাম তারা, তো উনি আমাদের দেখেই বলে উঠলেন যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। তিনি নিজেই বলছেন। তো তিনি ওই দিন খুব চমৎকার একটা কথা বলেছিলেন, তখন যে পারমাণবিক উত্তেজনা চলছে ভারত এবং পাকিস্তানের মধ্যে। তা আমি জিজ্ঞেস করেছিলাম যে দুই দেশের মধ্যে পারমাণবিক যুদ্ধের যে উত্তেজনা, সেটা হলে তো আমরাও এফেক্টেড হব, বাংলাদেশও। তো উনি বলছেন বাংলাদেশ এফেক্টেড হবে এটা পরে, কিন্তু ভারত এবং পাকিস্তানের মধ্যে যদি কারো ভুলে, দুই দেশের কারো ভুলে যদি পারমাণবিক যুদ্ধটা শুরু হয়, তাহলে পরে কার ভুলে এটা শুরু হয়েছে এটা দেখার মতো কেউ থাকবে না, অর্থাৎ দুই দেশই ধ্বংস হয়ে যাবে। এটি খুব তাৎপর্যপূর্ণ কথা মনে হয়েছিল আমার কাছে। আরেকটা উনি বলেছিলেন, তা আমরা তখন বলেছেন যে পাকিস্তানি যেটি আপনি বললেন এই দশা নিয়ে, তখনও তিনি কথা বলেছেন যে পাকিস্তান ইজ ড্রনিং, সেই তুলনায় বাংলাদেশের দিকে আমরা তাকায় থাকি। তারপর পাকিস্তানকে তাহলে কে রক্ষা করবে? তো উনি বলছিলেন তখন যে পাকিস্তানকে রক্ষা করার জন্য আমাদের আরেকজন কায়েদে আজম লাগবে, আরেকজন নেতা লাগবে। তো ওই ঘটনার পরদিনই তার ভাই যে নওয়াজ শরীফ, পাকিস্তানের সেই সময় মুসলিম লীগের নেতা, তিনি ইলেকশনের প্রতিদ্বন্দ্বিতা করছিলেন, তার প্রেস কনফারেন্সে নওয়াজ শরীফকে আমি এই প্রশ্নটি করেছিলাম যে আপনার ভাই শাহবাজ শরীফ বলেছেন যে পাকিস্তানকে রক্ষা করার জন্য আরেকজন কায়েদে আজম দরকার, মোহাম্মদ আলী জিন্নাহ দরকার। তো উনি বলছিলেন যে এটার জবাব আমার কাছে নাই, পাকিস্তানের রাজনীতিবিদদেরই এটা খুঁজে বের করতে হবে যে পাকিস্তানি রক্ষার জন্য কারা, মানে কে নতুন কায়েদে আজম হবেন। তো শাহবাজ শরীফের এই কথার আলোচনায় এতগুলি বললাম এই কারণের জন্য যে এটা আমরা জোর করে বলছি না, উনি আপনি যেটা বললেন যে একটা ব্যবসায়ীদের সমাবেশে করাচিতে তিনিই বলেছেন, যার ফলে এখন বলা যায় যে এটি তো বাংলাদেশের জন্য একটি বড় প্রাপ্তি।
প্রাপ্তি আমি ঠিক মনে করি না। আমি মনে করি যে বাংলাদেশের যে অগ্রযাত্রা তাকে একটা স্বীকৃতি, এবং এই যে সরল স্বীকৃতিটি, সেটার জন্য আমি তাকে ধন্যবাদ জানাই। এবং সেটি পাকিস্তানের কাছ থেকে যখন আসলে এই ধরনের একটি স্বীকৃতি আসে, সেটি বাঙালি হিসেবে নিশ্চয়ই আমাদের একটি গর্বের জায়গাও সৃষ্টি করে। নিশ্চয়ই আমরা যখন নিজেরা বলি যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আর পাকিস্তান তো আমাদের মানে হ্যাঁ রাষ্ট্র হিসেবে আমাদের মানে হয়তো বন্ধু রাষ্ট্র, কিন্তু আমাদের যে পূর্ব ইতিহাস আছে সেই পূর্ব ইতিহাসে পাকিস্তানের পক্ষ থেকে, এবং পাকিস্তানের নাম্বার 1 ম্যান মানে যিনি প্রধানমন্ত্রী এখন, তিনি যখন বলছেন যে, এবং তার কথাটার মধ্যে আরেকটা যেটা আপনি বললেন যে শাহবাজ শরীফ বলেছেন ওই ব্যবসায়ীদের সমাবেশে যে যখন আমরা ছোট ছিলাম, যখন বাংলাদেশ স্বাধীন হচ্ছে, তখন তাদের বয়স কম ছিল না, তখন তাদেরকে বোঝানো হতো যে পূর্ব পাকিস্তান হচ্ছে বোঝা, এটা পিছিয়ে পড়া একটা জায়গা, পশ্চিম পাকিস্তান এগিয়ে চলছে, পূর্ব পাকিস্তান হচ্ছে একটা খারাপ জায়গা, কৃষি মানুষের জায়গা, মানে কৃষিজীবীদের জায়গা, এটা আমাদের কাঁধের উপর একটা বড় বোঝা। এখন উনি বলছেন, এবং তাতে দেখেন যে পাকিস্তানের সাইকিটা কি, মনস্তত্ত্বটা কি। পূর্ব পাকিস্তানকে তারা কখনোই মনে করতো না যে একটি মানে পূর্ব পাকিস্তানের সম অংশীদারের একটি জায়গা, এবং বাংলাদেশ যে আসলে ঠিক এত দূর এগিয়ে যাবে সেটিও হয়তো তারা কখনো ধারণা করতে পারে নাই। পাকিস্তানের সিভিল সোসাইটি এখন তো সেটা স্বীকার করে যে বাংলাদেশের অগ্রযাত্রাটা। আমি মনে করি যে এটি তুলনা না করে আমি যে কথাটা এই পর্যায়ে শেষ করতে চাই, বাংলাদেশ তার নিজস্ব চিন্তা চেতনা এগিয়ে যাচ্ছে, এবং সেই এগোনের মধ্য দিয়ে সারা বিশ্বেরই স্বীকৃতি আদায় করছে, এবং পাকিস্তানের মতো জায়গা থেকে যে স্বীকৃতিটি বা সম্মানটি আসলো, আমি মনে করি বাংলাদেশের মানুষ আমরা নিশ্চয়ই গৌরববোধ করি। অবশ্যই, এবং সেই গর্বের জায়গাটি থেকে সোহরাব হাসান একটু আপনার কাছে আসি। এই বিষয়টি নিয়ে আপনার একটি লেখা আমি পড়ছিলাম, যখন শাহবাজ শরীফ বলেন আসলে যখন পাকিস্তান বাংলাদেশের দিকে তাকায় তখন পাকিস্তানের লজ্জা বোধ হয়, কিংবা শাহবাজ শরীফেরও লজ্জা বোধ হয়। পাকিস্তানকে আমরা আরো আসলে কি কি বিষয়ে লজ্জা দিতে পারতাম? আচ্ছা, লজ্জা দিতে পারতাম, তার চেয়ে মানে সেই আলোচনায় যাওয়ার আগে মঞ্জুর হাসান তো বললেন যে পাকিস্তান বাংলাদেশের মধ্যে কোথায় ফারাক এবং কোথায় দূরত্ব বা কোথায় মানে মানে ব্যবধান আছে। আর যে বিষয়টা হচ্ছে যে এই পাকিস্তানের প্রধানমন্ত্রীর এই স্বীকৃতির মধ্যে আরেকটি সত্য বেরিয়ে এসেছে, যে সেটা হচ্ছে 71 পর্যন্ত পাকিস্তানিরা যে বাংলাদেশকে শোষণ করেছে এবং বাংলাদেশের অর্থনৈতিক এক ধরনের লুণ্ঠন করেছে অর্থনীতিকে, অর্থাৎ বাংলাদেশে এই সংখ্যাগরিষ্ঠ মানুষকে বঞ্চিত করেছে, তৎকালীন পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ মানুষকে বঞ্চিত করেছে, সেটার স্বীকৃতি আছে। আজ ডনের প্রতিবেদনে এটা কিন্তু আছে যে তখন মানে রাজনৈতিক এবং অর্থনৈতিক পুরো আধিপত্য ছিল পশ্চিম পাকিস্তানিদের। সুতরাং এটাও আরেকটি স্বীকৃতি। আর একটা কোথায় কোথায় আমরা ভালো করেছি অথবা আমরা তাদের লজ্জা দিতে পারি, অথবা যে বিষয়টি যে অর্থনীতির ক্ষেত্রেই বলেছেন তিনি, কিন্তু তিনি আরও কিছু কথা বলেছেন, বা ওই ডনের রিপোর্টে আরও কিছু বিষয় বেরিয়ে এসছে, বা আমরা তুলনা করতে চাই না, কিন্তু কিছু কিছু বিষয় তো আছে যে আন্তর্জাতিকভাবেও কিন্তু তুলনা করা হয়। যেমন দক্ষিণ এশিয়ার গণমাধ্যম সম্পর্কে যখন তুলনা করা হয় যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মালদ্বীপ, ভুটান, নেপাল কোন কী অবস্থানে আছে, সুশাসনের ক্ষেত্রে কোথায় কি অবস্থান আছে, ব্যবসা সহায়ক নীতির ক্ষেত্রে কে কোথায় আছে। তো অনেক ক্ষেত্রে কিন্তু আবার পাকিস্তানের সঙ্গে আমাদের মানে আমরা যে অর্থনৈতিক ক্ষেত্রে এগিয়ে আছি, অনেক ক্ষেত্রে আবার দেখা যাচ্ছে যে পিছিয়েও আছি। যেমন RSF প্রতি বছরই মুক্ত সাংবাদিকতার উপর একটা রিপোর্ট করে, তাতে গত বছর দুর্ভাগ্যজনকভাবে আমরা পাকিস্তানের থেকে পিছনে। সম্প্রতি আটলান্টিক কাউন্সিল একটা রিপোর্ট করেছে, বিশ্বব্যাপী এটা করে, তারা বলেছে যে সমৃদ্ধি এবং স্বাধীনতা এই দুটোর পরিমাপে দেখা গেছে যে সমৃদ্ধিতে বাংলাদেশ পাকিস্তানের সামনে আছে, পাকিস্তান থেকে এগিয়ে আছে, কিন্তু স্বাধীনতায় পিছিয়ে আছে। স্বাধীনতা মানে বাক স্বাধীনতা, গণতন্ত্র, সংবাদ মাধ্যমের স্বাধীনতা ইত্যাদি। গণতন্ত্রের যে অনেকগুলো ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিট বা আরও অন্যান্য সংস্থা যেসব জরিপ করে, সেখানে অনেক ক্ষেত্রে বাংলাদেশ এগিয়েছিল, যেটি ধরেন 10 বছর বা 15 বছর আগে 2020 সালে বা 2015 সালে সেখান থেকে আমরা পিছিয়ে গেছি। এখন এই যে কেন পিছিয়ে গেলাম, আমার মনে হচ্ছে যে এই আত্মজিজ্ঞাসা হওয়া প্রয়োজন। 2 বছর আগে তো আমরা ধরে নিয়েছিলাম যে শ্রীলঙ্কা ডুবে গেছে,
কিন্তু সেই শ্রীলঙ্কা কিন্তু শ্রীলঙ্কাতে ঘুরে দাঁড়িয়েছে। তা আমাদের কোথায় কোথায় সমস্যা আছে, আমরা পাকিস্তানের সাথে তুলনা যে পাকিস্তান ভালো করলো না আমরা ভালো করলাম সেটা নয়, বরং আমরা যদি অর্থনৈতিকভাবে যেমন আমরা পাকিস্তানকে এক ধরনের, পাকিস্তানের প্রধানমন্ত্রী স্বীকার করেছে তারা লজ্জিত, আমরা যদি গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচনের ক্ষেত্রে এবং সুশাসনের ক্ষেত্রে সংবাদ মাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রেও একই গর্ববোধ করতে পারতাম তাহলে অনেক বেশি ভালো লাগতো। কিন্তু এই জায়গাটিতে মঞ্জুর হাসান বলুল, আপনার কাছে যদি আমি আসি, নির্বাচন নিয়ে কথা বলছিলেন সোহরাব হাসান, কিংবা গণতান্ত্রিক আসলে যে ধারা আছে সেটি নিয়ে বলছিলেন। গেল নির্বাচনের পরে কিন্তু আমরা এই দেখেছি সাম্প্রতিক নির্বাচনগুলোর পর পাকিস্তানের একটি নির্বাচন আমরা দেখেছি, 2024 বাংলাদেশের নির্বাচন আমরা দেখেছি। সেই নির্বাচন দুটো নিয়ে কিন্তু একটি বেশ বড় এক ধরনের সমালোচনা এসছে, বাংলাদেশ এবং পাকিস্তানের নির্বাচন নিয়ে এক ধরনের তুলনার জায়গাও আমরা সৃষ্টি হতে দেখেছি। সেটি নিয়ে একটু জানতে চাই, কারা এগিয়ে আছে? আমি আবারও বলি যে আমি প্রতিদ্বন্দ্বিতা কে দৌড়ে কত দূরে এগিয়ে আছে সেই বিপ্রচারে পাকিস্তানের সঙ্গে তো যেতেই চায় না। বাংলাদেশকে যদি কোনো রোল মডেল দেখতে হয় তাহলে অন্য কোনো দেশকে দেখতে হবে। 2 নম্বর যেটি হচ্ছে পাকিস্তানকে নিয়ে যাদের সূচক টুচক নিয়ে আমরা কথা বলি তাদের দ্বিচারী নীতির জায়গা আমরা দেখব। আপনি দেখেন আমাদের ডিসেম্বরের নির্বাচনের আগে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বাংলাদেশের নির্বাচনকে নিয়ে বা ঢাকায় বাংলাদেশের মার্কিন রাষ্ট্রদূত বা কিছু কিছু রাষ্ট্রদূতরা যে ভাষায় কথা বলেছেন তার চাইতে কিন্তু খারাপতর অবস্থা ছিল পাকিস্তানে। ইমরান খানের দলকে নিষিদ্ধ করা হয়েছে, ইমরান খানের জেলে ঢোকানো হয়েছে, একের পরে মামলা দেওয়া হয়েছে, রাতের বেলা কোর্ট মানে মধ্যরাতের মামলা দিয়েছে। আর মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ব্রিফিং এর মধ্যে এই বিষয়গুলো কোনো কথা নাই। কারণটা কি? কারণটা হচ্ছে আমেরিকাও জানে যে পাকিস্তানের সঙ্গে তাদের যে বন্ধুত্ব সেই বন্ধুত্ব রাজনীতিকদের উপর নির্ভর করে না, সেটা নির্ভর করে পাকিস্তানের সেনাবাহিনীর উপর। কারণ পাকিস্তানের মূল চালিকা শক্তি হচ্ছে সেনাবাহিনী। তারা যদি মানে মার্কিন যুক্তরাষ্ট্র যদি এইদিকে ভারতকে দেখে, ওইদিকে যদি চীনকে দেখে, তারা পাকিস্তানকে তাদের বন্ধু রাষ্ট্র মনে করে এবং সেই বন্ধু রাষ্ট্রের মধ্যে তারা মনে করে যে পাকিস্তানের মূল শক্তি যেটা নিউক্লিয়ার যেটা সেটার সঙ্গে তাদের সম্পর্ক রাখতে হবে। কাজে যে ভাষায় তারা বাংলাদেশের কি বিএনপি কি আওয়ামী লীগ কি সকল দলের অংশগ্রহণে যে ভাষায় কথা বলে, পাকিস্তানে কিন্তু এই ভাষায় তারা কথা বলে নাই। তো কাজে যে সূচকগুলি আমরা পশ্চিমে দেখবে তাদের মধ্যে অনেকগুলি বিশ্লেষণ আছে, যে বিশ্লেষণের মধ্যে আপনি ধরেন গত 1 বছরের মধ্যে আমাদের বাক স্বাধীনতার নানা জায়গায় আমাদের ডিজিটাল সিকিউরিটি আইন হয়েছে, নানান কিছু আইনের দিয়ে আমরা কথা বলতে পারি, কিন্তু কিডন্যাপিং এবং কিলিং আপনি অঙ্ক করে বার করতে পারবো আমরা যে পাকিস্তানের চেয়ে বাংলাদেশের অবস্থা অনেক ভালো। নিশ্চয়ই নিশ্চয়ই। কিন্তু গণতন্ত্র নিয়ে আসলে যে প্রশ্ন আমরা তুলি, সোহরাব হাসান, গণতন্ত্র নিয়ে আদৌ আসলে পাকিস্তানের সাথে বাংলাদেশের তুলনা করে প্রশ্ন তোলার জায়গাটি এখন আছে কি? সম্প্রতি অধ্যাপক রেহমান সোবহান প্রখ্যাত অর্থনীতিবিদ তিনি কিন্তু করেছেন, তিনি একটি সেমিনারে বলেছেন যে পাকিস্তান নেপাল বাংলাদেশের মডেল নিয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, কিন্তু আমরা সেই মডেল বাদ দিয়ে যে নির্বাচন ব্যবস্থা করেছি তাতে মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে, অর্থাৎ গণতান্ত্রিক ব্যবস্থাকে আমরা রক্ষা করতে পারিনি। আবারও বলছি, তুলনার বিষয় না। বাংলাদেশের 17 কোটি মানুষের তার বাক স্বাধীনতা, তার ব্যক্তি স্বাধীনতা, তার মৌলিক অধিকার, তার কি বলে নাগরিক অধিকার, সেটি আমরা কতটা নিশ্চিত করতে পেরেছি। সেটা কি পাকিস্তানের তুলনায় পাকিস্তানের তুলনায় না। এখন ভারতের অনেক অংশ, ভারতের অনেক রাজ্যের মানুষ বাংলাদেশের চেয়ে খারাপ অবস্থায় আছে, অর্থাৎ অর্থনৈতিকভাবে দুর্বল অবস্থায় আছে, তাদের মৌলিক চাহিদা পূরণ হচ্ছে না। এর অর্থ না যে বাংলাদেশের চেয়ে ভারত পিছিয়ে আছে। ভারতের আবার অনেক রাজ্য আছে যে শিক্ষা বলুন, বাক স্বাধীনতা বলুন, অন্য ক্ষেত্রে বলুন, বা শিল্পায়নে বলুন, তারা এগিয়ে আছে। তুলনাটা এসে যায় এ কারণে যে আমরা তো এগিয়েছিলাম, আমরা যেখানে এগিয়েছিলাম সেখানে কেন পিছিয়ে গেলাম? আমরা তো একটি সুন্দর নির্বাচনী ব্যবস্থা তৈরি করেছিলাম, সেই নির্বাচনী ব্যবস্থাটা এখন নেই। পাকিস্তান যেটা 8 জানুয়ারি, পাকিস্তানে 8 ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে, বাংলাদেশে 7 জানুয়ারি নির্বাচন হয়েছে। বুলবুল সাহেব বললেন যে পাকিস্তানের নির্বাচন সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয় একেবারেই কথা বলে নাই তা না, কিন্তু খুব কম বলেছে, বাংলাদেশ সম্পর্কে যা বলেছে তার চেয়ে অনেক কম বলেছে। সেটা আরেকটা কারণ, পাকিস্তানের সাথে চীনের যে রসায়ন, আবার ভারতের সাথে কূটনৈতিক নানা কারণে। কিন্তু আমরা বলছি যে অন্য দেশ না পারুক,
আমরা কেন পারবো না? আমরা কিন্তু অনেকভাবে আর্থসামাজিক খাত থেকে শুরু করে প্রায় সব সূচকেই অনেকভাবেই এগিয়ে আছি, সেটিও তো নিঃসন্দেহে আমাদের জন্য একটি বড় গর্বের জায়গা। না, অবশ্যই গর্বের জায়গা, কিন্তু আমরা যেটা বাকি আছে সেটা আমরা কেন করতে পারি না? এই জায়গাটিতে আমরা আবারও আলোচনায় ফিরবো, একটি বিরতির সময় হয়েছে, দেশ সাম্প্রতিকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম দেশ সাম্প্রতিকে। মঞ্জুল হাসান বুলবুল, আমরা অনেক ক্ষেত্রে অনেকভাবে নিঃসন্দেহে এগিয়ে আছি, সেটি আর্থসামাজিক খাত কিংবা প্রায় সব সূচকেই আমরা এগিয়ে আছি। এই যে বাংলাদেশের অগ্রগতি, সেই জায়গাগুলো নিয়ে একটু জানতে চাই। নিঃসন্দেহে বাংলাদেশ এখন বিশ্বে এক ধরনের রোল মডেল হয়েছে, খোদ মাননীয় প্রধানমন্ত্রী সে কথা বলেছেন, ডিজিটাল বাংলাদেশ হিসেবে আমরা অনেক দূরে এগিয়ে গেছি, কিন্তু গণতান্ত্রিক যে ধারার প্রশ্ন সোহরাব হাসান তুলেছিলেন, সেই ধারায় আমরা কতখানি গিয়েছি? দেখেন, আমরা এগিয়ে আছি আমাদের মতো করে। আমরা আমাদের খাদ্য উৎপাদনের জন্য সাফল্য আছে, আমাদের মৎস্য উৎপাদনের সাফল্য আছে, আমাদের উন্নয়নের যে সূচকগুলি আছে সেই জায়গাগুলিতে সাফল্য আছে, কিন্তু এটাই কি চূড়ান্ত না। এটার মধ্যে থেকে মানুষকে আরও ভালো জায়গায় কোন জায়গায় নিয়ে যাওয়া। আমাদের নির্বাচন কি পারফেক্ট নির্বাচন হয়? পারফেক্ট নির্বাচন হয় না, কাজে আমরা একটা পারফেক্ট নির্বাচন চাই, এটি বিষয়ে কোনো সন্দেহ নাই। আমাদের মত প্রকাশের স্বাধীনতা বলেন, গণমাধ্যমের স্বাধীনতা বলেন, সেই জায়গাটাতে আমরা নিশ্চয়ই আমাদের মতো এগিয়ে যেতে চাই। কিন্তু আপনি যখন বলেন মত প্রকাশের স্বাধীনতা, আপনি গত এক সপ্তাহ ধরে হার্ভার্ড থেকে শুরু করে কলাম্বিয়া ইউনিভার্সিটি থেকে আমেরিকায় 25টা ইউনিভার্সিটিতে ছেলে মেয়েদের উপর ক্র্যাকডাউন চালানো হচ্ছে, অ্যারেস্ট করা হয়েছে। কলাম্বিয়া ইউনিভার্সিটিতে বাঙালি মেয়েকে গ্রেপ্তার করা হয়েছে। কী কারণের জন্য? শুধু তারা প্যালেস্টাইনের পক্ষে মিছিল করেছিল। আমি সম্প্রতি জার্মানিতে দেখেছি, জার্মানি তো তারা ইসরায়েলের পক্ষে, সেখানে প্যালেস্টাইনের মেয়েরা মিছিল করে এবং পুলিশ সঙ্গে সঙ্গে ধাওয়া দেয়। তাহলে যে যুক্তরাষ্ট্র আমাদেরকে বলছে মত প্রকাশের স্বাধীনতার মডেল, সেই যুক্তরাষ্ট্রের দেশে মত প্রকাশের স্বাধীনতা 3টে ইউনিভার্সিটির চেয়ারম্যানকে বাতিল করে দেওয়া হয়েছে, কারণ তারা তাদের ক্যাম্পাসে ফিলিস্তিনের পক্ষে মিছিলকে কন্ট্রোল করতে পারে নাই। তো এটিকে আমরা রোল মডেল ধরবো। 2 নম্বর হচ্ছে বাংলাদেশেও যারা এরকম ফিলিস্তিনিদের পক্ষে কাজ করতে চান। বাংলাদেশে খুব বিখ্যাত একজন ফটোগ্রাফার, তিনি জার্মানিতে গিয়েছিলেন তার এই কাজ করার জন্য। জার্মানিতে তাকে ছবি খুলতেই দেওয়া হয়নি, কিন্তু বাংলাদেশের সাথে কোনো প্রতিবাদ করেন নাই। এটা যদি বাংলাদেশে বন্ধ করা হতো যে অমুক ফটোগ্রাফারকে তার ছবি প্রদর্শনী করতে দেওয়া হয়নি ফিলিস্তিনিদের পক্ষে, তখন বাংলাদেশ ইসরায়েলের পক্ষে হয়ে যেত। 3 নম্বর যেটা হচ্ছে যে এই যেগুলিকে রোল মডেল ধরে আমরা কাজ করি, তার রোল মডেলটা কারা তৈরি করেছে? যুক্তরাষ্ট্র, আমেরিকা বা যুক্তরাজ্য, কারা করেছে? আপনি কাজী আমি এটা মনে করি যে পারফেক্ট একদম রোল মডেল আমাদের সামনে কোনোটা নাই, পাকিস্তানের সামনে নাই। পাকিস্তানের সঙ্গে আমি আবারও বলি যে পাকিস্তানের সকল চালিকা শক্তি হচ্ছে সেনাবাহিনী। তারা সেনাবাহিনী শুধুমাত্র পাকিস্তানকে আমরা কোনোভাবেই আসলে কোনো ধরনের ওই বলা হয় যে পৃথিবীর সমস্ত দেশের একটা সেনাবাহিনী আছে, আর পৃথিবীর একমাত্র পাকিস্তান সেনাবাহিনী তার একটা দেশ আছে। তারা যুদ্ধ ছাড়া সব করে পাকিস্তানের জন্য। আমরা যদি সেই তুলনাও করি, আমাদের সেনাবাহিনী কি আমাদের রাজনীতিতে ওইভাবে পাকিস্তানের মতো একদম নিয়োগ থেকে শুরু করে সব জায়গায় নাক গলাচ্ছে না। কিন্তু আমি যেটা মনে করি, যেটা সৌরভ ভাই বলেছেন তার সাথে আমি একমত, আমাদের ইমপারফেক্টনেস আছে নানা জায়গায়। আমাদের যেমন আমাদের যে সেই জায়গাগুলিতে আমরা নিজেরা ঠিক করব, নিজেরা আমরা অগ্রসর হব। ওই যেটা ভারতের কথা বললেন, কিন্তু যে ঢালাও ভাবে আসলে আমরা সবসময় সরকারের উপর দোষ চাপিয়ে দিচ্ছি। সৌরভ হাসান, এই জায়গাটিতে যদি আপনার কাছে আসি, পাকিস্তানের নির্বাচন নিয়ে কথা বলছিলাম আমরা, বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা বলছিলাম। পাকিস্তানের নির্বাচনের যেই অবস্থায় আসুক না কেন, পাকিস্তানে কিন্তু বিরোধী দল নির্বাচনে অংশগ্রহণ করেছে, বাংলাদেশে কিন্তু আমরা সেই বিপরীত চিত্র দেখেছি। সেগুলো নিয়ে কি আমরা কখনো কথা বলেছি? না, কথা অনেক হয়েছে, কিন্তু নির্বাচনে বিএনপির যোগদান না করা, বর্জন করা, অসহযোগ আন্দোলন করা, আবার আওয়ামী লীগের একতরফা নির্বাচন করা, সবটা হচ্ছে আমরা একসঙ্গে চলতে পারি কিনা। বাংলাদেশের 17 কোটি মানুষ, তাদের প্রতিনিধিত্ব করে রাজনৈতিক নেতৃত্ব। 53 বছরের নির্বাচনের ব্যাপারে একটা ঐকমত্যে না আসতে পারা আমি মনে করি তাদের বড় ব্যর্থতা, এবং তার দায় এদেশের জনগণ ভোগ করছে। আজকে যদি যে নির্বাচনী ব্যবস্থাটা তৈরি করা হয়েছিল, আর সেটি যদি সেখানে যদি কোনো গলদ থাকে, কোনো ত্রুটি থাকে, সেটি সংশোধন করেই কিন্তু আমরা সামনে এগোতে পারতাম। কিন্তু এমন ব্যবস্থা হলো, আজকে যে ব্যবস্থায় বিএনপি নির্বাচন করছে না, আওয়ামী লীগ যদি বিরোধী দলে থাকতো আওয়ামী লীগও নির্বাচন করতো না। 2007 সালে করেনি, 96 সালে করেনি, 15 ফেব্রুয়ারি, এবং এরশাদ আমল তো আওয়ামী লীগ বিএনপি মিলে করেনি। সুতরাং এমন একটা ব্যবস্থা আমরা একটা ব্যবস্থা তৈরি করতে পারছি না কেন?
আমাদের নির্বাচনী ব্যবস্থার বাইরে গিয়ে তো আসলে অনেক উন্নয়নের পালক নির্বাচনের ব্যবস্থার বাইরে, নির্বাচন হচ্ছে রাজনৈতিক ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থার একটা অংশ। আমরা যদি গণতন্ত্র চাই তাহলে নির্বাচনী ব্যবস্থাটা অবশ্যই সংশোধন করতে হবে। ভারতের নির্বাচনী ব্যবস্থায় গলদ আছে না, মারামারি হচ্ছে না, কিন্তু তারা এমন একটি কাঠামো তৈরি করেছে যে কাঠামোয় সব দল মিলে অন্তত নির্বাচনটা করছে। এবং সেখানে তো দলীয় সরকারই আছে। নিষেধাজ্ঞা ছিল না, না নিষেধাজ্ঞা তো থাকে না, কখনোই নিষেধাজ্ঞা থাকে না। 2007 সালেও থাকে না। ভারতের উদাহরণ হিসেবে আনছেন, আমাদের রাজনীতিতে একটা বড় অংশ ভারত বয়কটের মধ্যে চলে গেছে। এরপর নির্বাচন কপি করতে গেলে তো বিপদ হবে। না ভারত বয়কট, আমেরিকা বয়কট, মানে কোনো বয়কটের পক্ষে না, আবার খবরদারিরও পক্ষে না। কথা হচ্ছে যে কেউ যদি খবরদারি করে, আবার মঞ্জুর হোসেন বুলবুল যে কথাটি বললেন খুবই চিন্তা উদ্রেককারী ঘটনা, যে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো যেভাবে যুক্তরাষ্ট্র সরকার যেভাবে দমনপীড়ন চালাচ্ছে প্যালেস্টাইনিদের পক্ষে আন্দোলন করার কারণে, কিন্তু একইভাবে আমরা খুবই লজ্জিত হওয়া উচিত, দুঃখিত, বেদনা হওয়া তো, যে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের নাগরিক সমাজে সেই প্রতিবাদটা নেই। এখানে তো বরং সরকার প্রধান সহ সরকার তো এটার প্রতিবাদ করেছে, এটি নিন্দাও করেছে, কিন্তু আমাদের নাগরিক সমাজের মধ্য থেকে, আমাদের লেখক, সাংবাদিক, বুদ্ধিজীবীদের পক্ষ থেকে, শিক্ষকদের পক্ষ থেকে, আইনজীবীদের পক্ষ থেকে এরকম একটা প্রতিবাদ, সুপ্রিম কোর্ট বারে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি এরকম একটি প্রতিবাদ হয় যে প্যালেস্টাইনিদের পক্ষে, সরকার কি পুলিশ দিয়ে উঠিয়ে দেবে? বা প্রেস ক্লাবে যদি সাংবাদিকরা কোনো সমাবেশ করে উঠিয়ে দেবে? কিন্তু আমাদের মধ্যে কেন জানি, আমরা সমালোচনা করি যুক্তরাষ্ট্রের ঠিকই বা অন্য দেশের, কিন্তু আমাদের মধ্যে যে বিবেকবোধ জাগ্রত হওয়া উচিত, সেখানে বোধহয় ঘাটতি আছে। আমরা তো অবকাঠামোগতভাবে অর্থনৈতিক সূচকে অনেক দিক দিয়ে আমরা এগিয়েছি, আমাদের অনেকগুলো বড় অর্জন হয়েছে। বড় ব্যত্যয় হচ্ছে উন্নয়ন যেমন হচ্ছে, বৈষম্যটা আরো বেশি বেড়েছে। সেটা একটু জানতে চাই মঞ্জুর হোসেন বুলবুল, উন্নয়ন যেভাবে বাড়ছে সেভাবে বৈষম্যও কি বাড়ছে? সারা পৃথিবী জুড়ে বেড়েছে, এটা ঠিক। একদিকে আমরা আগে পাকিস্তানের 22 পরিবারের কথা বলতাম, এখন যদি বাংলাদেশে কত পরিবারের হাতে কোটিপতি, মাঝখানে তো হিসেব দিল যে বাংলাদেশ ব্যাংকে শুধুমাত্র কোটি টাকার বেশি আছে এমন মানুষ লক্ষ জনের বেশি। এবং এটা ঠিক যে উন্নয়ন যতটা হচ্ছে এটা শুধুমাত্র বাংলাদেশ না, এটা গ্লোবালি বৈষম্যের পরিমাণটা বাড়ছে। একদিকে দরিদ্রের হার খুব বাড়ছে। এখন এটার জন্য গ্লোবাল IMF বা বিশ্বব্যাংক যাদের সঙ্গে আমরা কাজ করি তাদের প্রেসক্রিপশন হচ্ছে কিছু সোশ্যাল সেফটি নেট তৈরি করা, অনগ্রসর জনগোষ্ঠীকে নিয়ে আসা। আমাদের দেখতে হবে যে হ্যাঁ, সম্পদের এই বৈষম্যটা আমাদের, যেটি আমরা বিভিন্ন সময় বলি যে আমাদের মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে তো যায় না। আমাদের মুক্তিযুদ্ধের চেতনায় তো একটা আমরা ন্যায়সঙ্গত সমাজ প্রতিষ্ঠা করব বলেছিলাম। আমরা বলেছিলাম সমাজতন্ত্রের কথা, সেই সমাজতন্ত্র একেবারে সোভিয়েত সমাজতন্ত্রের কপি না, কিন্তু বঙ্গবন্ধু তার নিজের দর্শনের একটা সমাজতন্ত্র ছিলেন যেখানে ধনী এবং গরিবের বৈষম্যটা কমবে। এটা আমরা পারি না এই বিষয়ে। নাও থাকতে পারে রাজনীতিতে মতবিভেদ, সেটি খুবই স্বাভাবিক, কিন্তু যে কোনো একটি ব্যবস্থা নিয়ে, নির্বাচনী ব্যবস্থা কিংবা দেশের স্বার্থে তো এক হওয়ার জায়গা। এখন যদি সোজাভাবে বলেন, আমাদের রাজনীতি হচ্ছে ক্ষমতায় থাকা এবং ক্ষমতায় যাওয়া। এই জায়গাগুলোতে আমরা আবারও আসবো, বিরতির সময় হয়েছে। দর্শক, দেশাম্প্রতিকে আরো একটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। এলাম দেশাম্প্রতিকে। সোহরাব হাসান, গর্ব করার মতো যখন বাংলাদেশের সামনে অনেক কিছু আছে, ঠিক একই সময় আমাদের রাজনীতি কোন দিকে হাঁটছে সেটি নিয়েও একটি প্রশ্ন থেকে গেল কিনা? প্রশ্ন তো থাকেই, প্রশ্ন থাকবেই, এবং প্রশ্নকে প্রশ্নবিদ্ধ করতে হবে। আপনি দেখেন সম্প্রতি বাংলাদেশ ব্যাংক একটি অলিখিত নির্দেশ দিয়েছে যে সেখানে সাংবাদিকরা যেতে পারবে না। আগে খাতায় নাম লিখে যেতে পারতেন যে কারো কাছে, এখন শুধু মুখপাত্রের সাথে কথা বলতে হবে। কি কারণে? সাংবাদিকরা যে এত বছর সেখানে গিয়েছেন, বাংলাদেশ ব্যাংকের ক্ষতি করেছেন কোনো না? বাংলাদেশ ব্যাংকে যারা পদাধিকারী ছিলেন তারা বাংলাদেশ ব্যাংকের ক্ষতি করেছে, ব্যাংকিং ব্যবস্থার। বরং যেসব কেলেঙ্কারি কথা মানুষ জেনেছে, সরকার কিছু কিছু পদক্ষেপও নিয়েছে, দুদক নিয়েছে, সেটি কিন্তু সাংবাদিকদের কারণেই। সাংবাদিকেরা এই কেলেঙ্কারিগুলো ফাঁস করে দিয়েছে। এখন সরকার কিভাবে দেখতে চায়? তো সুতরাং এখানে আপনি দুর্নীতি যে
আমরা সুশাসনের সঙ্গে দুর্নীতিটা জড়িত, গণতন্ত্রের সঙ্গেও দুর্নীতি জড়িত মানে গণতন্ত্র থাকলে দুর্নীতিটার মাত্রাটা কমে, পৃথিবীর কোথাও দুর্নীতি মুক্ত হয়নি। আমরা সুশাসন যদি প্রতিষ্ঠা করতে পারতাম যে মাত্রায়, আওয়ামী লীগের 2008 সালের নির্বাচনী ইশতেহার আছে দুর্নীতির সঙ্গে বা দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতা, কিন্তু আজকে যদি দেখেন 2008 থেকে আজকে স্বাভাবিক যে উন্নতি হয়েছে, দেশের যে উন্নতি হয়েছে তার হার আর ক্ষমতাসীনদের উন্নতির হার, সেটা তো আমরা দেখি যে এমপি এবং এই উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থীদের যে সম্পদের হিসাব, এই হিসাব কিন্তু খুবই রক্ষণশীল। এই হিসাব হচ্ছে যে আপনার বাড়ি আছে 60 সালে কিনেছেন, ওই 60 সালে যে দাম ছিল সেটা ধরে। সুতরাং মানে আমার মনে হয় যে আমরা আরেকটু ভালো চলতে পারতাম। সেই সময় তো আসলে আছে, কিংবা যতখানি আমরা এগিয়েছি সেই জায়গাটি থেকে যেই ভুলভ্রান্তিগুলো আছে, মঞ্জুর হাসান বুলবুলও বলছিলেন যে কিছু খামতি আমাদের থাকবে, সেখানে আমাদের কাজ করবারও বাকি আছে। কিন্তু আপনি যে গণমাধ্যমের স্বাধীনতার কথা বলছিলেন কিংবা জনগণের ভোটাধিকারের কথা বলছিলেন, সেটা নিয়ে আসলে আমরা কেন দীর্ঘ 50 বছরও ভাবতে পারলাম না, মঞ্জুর হাসান বুলবুল? না, আপনি যেটি বলছেন এটি ঠিক যে আমাদের তো শর্টকামিংস আছে। যেমন ধরেন আমরা যে গণমাধ্যমে কাজ করি এবং আমি সিরিয়াসলি গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিক নির্যাতন, গ্রেপ্তার কাজ করি, 53 বছর হয়ে গেল বাংলাদেশে একজন সাংবাদিক হত্যাকাণ্ডের বিচার হয়নি। একজন, আপনি বলেন একটি উদাহরণ দেন, একজন হয়নি। আমি তালিকা ধরে বলতে পারবো যে কার কি হয়েছে। মানিক সাহাটা একটা ফাইনাল রিপোর্ট দেওয়া হয়েছে, তার পরিবার এটা গ্রহণ করে নাই। হারুন রশিদ খোকন খুলনায়, তাকে ফাইনাল রিপোর্ট দেওয়া হয়েছে। কি বলে গৌতম দাস ফরিদপুরের সমকাল, তার লোয়ার কোর্টে একটা জাজমেন্ট হয়েছে, উপর পর্যন্ত হয় নাই। তো জায়গাগুলি তো আছে এখানে, কিন্তু আমরা সবগুলি যদি একসঙ্গে মিলিয়ে ফেলি, আমাদের রাজনৈতিক শক্তি তো মূল চালিকা শক্তি। রাজনৈতিক শক্তি উন্নয়নও করবে, রাজনৈতিক শক্তি আমাদেরকে এগিয়ে যাওয়ার পথ দেখাবে, এবং সাধারণ মানুষ রাজনীতির দিকেই তাকিয়ে থাকে। এবং এই যে বাংলাদেশ ব্যাংকের কথা বললেন, আপনি বলেন এর মধ্যে দিয়ে সরকারকে হয়তো দোষারোপ করছি, কিন্তু আমার ধারণা সরকারের এর সাথে সম্পর্কই, মানে সরকার যদি আমি রাজনৈতিক সরকার বলি, এটা বাংলাদেশ ব্যাংকের নিজস্ব সিদ্ধান্ত, এবং এ দিয়ে বাংলাদেশ ব্যাংক কি অ্যাচিভ করলো আই ডোন্ট নো। আপনি আরেকটা ব্যাংকের কথা যখন বললেন, আপনি দেখবেন অনেকগুলি ব্যাংক মার্জ করা হচ্ছে দুর্বল ব্যাংক সবল ব্যাংকের সঙ্গে, এবং যে দুর্বল ব্যাংকটাকে সবল ব্যাংকের সঙ্গে দেওয়া হলো, যে দুর্বল ব্যাংকটি ঠিকভাবে চলছে না এই জন্যই দেওয়া হলো। বাংলাদেশ ব্যাংকের একটা বিধি আছে, সেই বিধি হচ্ছে ওই যে দুর্বল ব্যাংক যারা পারল না বলে সবল ব্যাংকের সঙ্গে দিলাম, তাদের পরিচালকরা আবার 5 বছর না 10 বছর পরে আবার তারা পরিচালক হতে পারবে। তাহলে তাকে কি পানিশমেন্ট দিলাম আমরা? তাদের অযোগ্যতার কারণে, অদক্ষতার কারণে একটি ব্যাংক ধ্বংস হয়ে যাচ্ছিল, সরকার সেটাকে বাঁচানোর চেষ্টা করলো। এই পরিচালকদের আমরা কোনো দায়ী করলাম না, দায়ী না করে ব্যাংকটাকে একটা সবল ব্যাংকের সঙ্গে দিলাম, এবং তাদের জন্য একটা সুযোগ রাখলাম যে 5 বছর একটু অবকাশ যাপন করো, অবকাশ যাপন পরে আবার তোমরা হতো। তো এটি তো ধরেন একদম চোখের মধ্যে দেখা যায় কাউকে না কাউকে আমরা সুবিধা দিচ্ছি, কাউকে এটা সুবিধা দিচ্ছি। এখন আমাদের রাজনীতিটা হচ্ছে সুবিধা নেওয়ার এবং সুবিধা দেওয়ার। যখন ব্যবসায়ীরা বলে যে ব্যবসায়ীরা বলে সরকারকে সমর্থন দেয়, ভালো, তারা রাজনৈতিকভাবে সমর্থন দিতে পারে, কিন্তু তারা যদি সরকারকে সমর্থনই দেয়, তাহলে দ্রব্যমূল্য বাড়ার সময় তো এই ব্যবসায়ীদের একটা দায়িত্ব নিতে হবে যে আমরা এই সরকারকে সমর্থন দিলাম দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে যাতে সরকার বিপদগ্রস্ত না হয়। আচ্ছা, শেষমেশ আসলে যে কথাটি সরোয়ার হোসেন বারবার বলছিলেন যে সবার এক হওয়ার জায়গা, সেখানেই এসে আমরা সবাই এক হবে মানে কতগুলি কর্মসূচিতে এক হবে, মানে আওয়ামী লীগ বিএনপিতে এক হয়ে যাবে সুযোগ নেই। জি, কিন্তু একসাথে কাজ করতে হবে, অন্তত দেশের স্বার্থে আমাদের একসাথে কাজ করতে হবে। সরোয়ার হোসেন, এরপরে আসলে যে উন্নয়নের কথা আমরা বলছি, পদ্মা সেতু আমাদের সামনে একটি বড় মাইল ফলক আছে, সেই সাথে আরো অনেক কিছু উন্নয়ন আছে। আমাদের উন্নয়নের মুকুটে বারবার নতুন পালক কিন্তু যুক্ত হচ্ছে, সেখান থেকে আসলে আমাদের পিছিয়ে যাওয়ার তো কোনো সুযোগ নেই। এরপরেও আপনি যে কথা বলছেন, গণতান্ত্রিক ধারায় আসলে আমরা সামনে এগোতে পারছি কিনা, কিংবা নির্বাচনী ক্ষেত্রে আমরা আসলে সামনে এগোতে পারছি কিনা। উন্নয়ন নিয়ে অর্থনীতিবিদরা বিতর্ক করবেন, বিশ্লেষণ করবেন যে এর চেয়ে আমরা এগোতে পারতাম কিনা সেটা নিয়ে, এবং পাকিস্তান বলেন বা ভারত বলেন, অন্য ক্ষেত্রে অমর্ত্য সেন তো অনেক ক্ষেত্রে বলছে যে মানব সম্পদ উন্নয়ন বলি, নারীর ক্ষমতায়ন বলি, আর সব ক্ষেত্রে ভারত থেকে বাংলাদেশ এগিয়ে আছে। কিন্তু আমরা যদি একই সঙ্গে আমাদের সংসদ যদি অধিকতর কার্যকর হতো, সেখানে সরকারি দল বিরোধী দলের প্রাণবন্ত বিতর্ক হতো, এবং সংসদীয় গণতন্ত্রের রাজনীতির কেন্দ্রবিন্দু হবে সংসদ। কিন্তু আজকে রাজনীতির কেন্দ্রবিন্দু হচ্ছে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়, অথবা বঙ্গবন্ধু এভিনিউ, অথবা নয়াপল্টনে বিএনপির কার্যালয়। এটি কেন হবে? প্রতিদিনই একই কথা, একই বিতর্ক, একই পাল্টাপাল্টি। এটাও বোধহয় আমার মনে হয় যে থেকেও সেখান থেকে বেরিয়ে আসার জন্য আসলে রাজনৈতিক নেতাকর্মী কিংবা রাজনৈতিক দলগুলোরই কি মুখ্য ভূমিকা রাখার কথা ছিল না?
তারাই তো রাখবে, তারা তো রাষ্ট্র পরিচালনা করবে। আমরা যতই সমালোচনা করি বা নিন্দা করি অথবা সমর্থন করি, আমরা তো রাষ্ট্র পরিচালনা করতে চাই না। সুযোগ নেই, জি না, সুযোগ আমি রাজনীতি করলে আমি তো সুযোগ চাইবো। আমরা তো রাজনীতি করতে চাই না, যারা রাষ্ট্র পরিচালনাও করতে চাই না। আমরা আমাদের দায়িত্বটাই পালন করতে চাই। রাজনৈতিক নেতৃত্ব তাদের দায়িত্বটা পালন করুক, যাতে দেশের অধিকাংশ দেশের সব মানুষের কল্যাণ হয়। মানুষ যাতে কেউ বঞ্চিত মনে না করে, কোনো মানে ভোটাধিকার যাতে প্রয়োগ করতে পারে। যারা বাংলাদেশের স্বাধীনতার প্রতি আস্থা নেই, এই দলের কথা আমি বলছি না, যারা স্বাধীনতা বিরোধী তাদের কথা বলছি না, কিন্তু স্বাধীনতার প্রতি আস্থাশীল আর আনুগত্যশীল এমন রাজনৈতিক দল, এমন ব্যক্তি, তাদেরকে কাউকে বাদ দিয়ে দেশকে এগিয়ে নেওয়া যাবে না। অর্থাৎ কোনো রাজনৈতিক দলকে আসলে আমরা বাদ দিয়ে এগিয়ে যেতে চাইও না। মঞ্জুর হাসান বুলবুল, যে কথা আমরা বারবার বলছি, আসলে সবাই মিলে আসলে একসাথে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। অর্থাৎ মতবিভেদ আসলে থাকতেই পারে, রাজনৈতিক মতবিভেদ থাকাটাই স্বাভাবিক। এরপরেও আসলে যে গর্বের জায়গাগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করছিলাম, সেই জায়গাটি নিয়ে একটু জানতে চাই। উন্নয়ন নিয়েও এক ধরনের তর্ক বিতর্কের জায়গা আমরা দেখেছি। বিরোধী দলগুলো বাংলাদেশের উন্নয়ন নিয়েও আসলে এক ধরনের বিতর্কের জায়গা সৃষ্টি করবার চেষ্টা করেছে। আপনি দেখেন আমাদের রাজনীতির দৈন্যতা কোথায় এসে দাঁড়িয়েছে। গত 3 দিনে আপনি মির্জা ফখরুল এবং রুহুল কবির রিজভির বক্তব্য জন্য শোনেন, তারা বলছেন যে এই সরকারই নাকি এই অতিরিক্ত গরমের জন্য দায়ী। এটা একজন সাধারণ মানুষও জানে যে কোনো সরকারের পক্ষে গরম সৃষ্টি করা বা গরম সরিয়ে দেওয়া সম্ভব না। হ্যাঁ, আমাদের সবার, যদি বিএনপি এই কথা বলতো যে আমাদের আমলে আমরা 5 লাখ একর বনায়ন করেছিলাম, আওয়ামী লীগ 1 একরও করে নাই, আমরা এতগুলি গাছ লাগিয়েছিলাম, আওয়ামী লীগটা করেন, এই বিতর্কের মধ্যে তারা কেউ গেলেন না। তারা খুব পপুলার ধর্মে বললেন যে এই যে উষ্ণতা, এই যে ভারতের সাথে চুক্তি করেছে, পানি আসে নাই, এটার জন্য। এই যে রাজনীতির যে অবনমন, যে মানে আমরা যে নিম্নগামিতা, এই রাজনীতি তো আমরা চাইনি। আমরা চেয়েছিলাম, যেটি সুরাব ভাই বারবার বলার চেষ্টা করছেন, এই কথা না যে বিএনপি আওয়ামী লীগ একসাথে, তারা উনি বলছেন যে এই কথাগুলি সরকার দেশ চালাচ্ছে। সরকার তো ওই যে আপনি যেটা বললেন, সরকার তো আঙুল দিয়ে বলছে যে আমি তো মেট্রো রেল করেছি মানুষের সুবিধার জন্য, আমি পদ্মা সেতু করেছি, আমি এত কিলোমিটার রাস্তা করেছি, আমি এতগুলি আশ্রয়ণ প্রকল্প করেছি, আমি দুস্থদের সহায়তা করেছি। তো বিএনপি পাল্টা একটা যে দলটি ক্ষমতায় যেতে চায় তার দিক থেকে তো এটা বলতে হবে যে ঠিক আছে আপনি মেট্রো রেল করেছেন, কিন্তু এটা ছোট হয়েছে, আরো বড় করা দরকার, আমরা হলে আরো 5টা লাইন বাড়াবো। আলোচনাটা ওই জায়গায় যাচ্ছে না, আলোচনাটা যাচ্ছে যে আমি আমার ব্যর্থতাটা আপনার উপর চাপিয়ে দিচ্ছি, দোষ চাপিয়ে দেওয়ার। রাজনীতিতে যেটা সুরাব ভাই খুব পরিষ্কারভাবে বলেছে, রাজনীতিতে যদি দেশ থাকে, বাংলাদেশটা, যারা দেশকে বাংলাদেশকে চায় না তাদের সাথে তো কোনো কথা নাই, কিন্তু যাদের রাজনীতিতে বাংলাদেশটা থাকবে, বাংলাদেশের সাধারণ মানুষটা থাকবে, সেই রাজনীতিটা আমরা চাই। এবং এই রাজনৈতিক বিতর্কই তো আমাদের রাজনীতিকে মানে আরো জাগ্রত রাখবে। এবং আমাদের যে কথাগুলো আমরা বললাম, যেটা শাহবাজ শরীফরা বলছে, এই কথাটা আমরা একসুরে বলবো, যা এই জায়গাটাতে আমাদের অগ্রগতি হয়েছে, কিন্তু আওয়ামী লীগ থাকাতে এতটুকু হয়েছে, আমরা থাকলে আরো ভালো করতাম। নিশ্চয়ই, যেই পাকিস্তানের সাথে যুদ্ধ করে আসলে আমরা এত দূর এগিয়ে এসেছি, তারা যখন বাংলাদেশের এই উন্নয়নকে স্বীকৃতি দিচ্ছেন, সেটি আমাদের জন্য আরো নতুন গর্ব বয়ে নিয়ে আসুক, সেই প্রত্যাশা আমরা রাখতে চাই। সোহরাব হাসান এবং মঞ্জুর হাসান বুলবুল, ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, আগামী পর্ব দেখবার আমন্ত্রণ রইল। ধন্যবাদ এতক্ষণ দেশ সাম্প্রতিকের সাথে থাকার জন্য।